আজকে আমরা ক্লাস 6-এর প্রথম যে এক্সামটা আছে, তোমাদের এক্সামটা হচ্ছে মার্চের লাস্ট উইকে হতে পারে অথবা এপ্রিলের ফার্স্ট উইকে হতে পারে। তো তার কিছু যে 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে তার সাজেশন নিয়ে আজকে ক্লাস 6-এর প্রথম ইউনিট টেস্টের কিছু অঙ্ক আমরা সলভ করব। দেখো, ফার্স্ট যে অঙ্কগুলো আছে, কিভাবে যে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে 1 নম্বরের অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। এগুলো আমরা ধাপে ধাপে শিখবো যে কী করে শর্ট কোশ্চেনগুলো সলভ করতে হয়, যে ডাইরেক্ট উত্তর লিখবো না কিভাবে উত্তর লেখার পর তার কারণ লিখবো কিনা, কোথায় রাফ করব, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আজকের ক্লাসটি করব। পুরো সেশনটা দেখো, তোমাদের এই সেশনটা থেকে ম্যাক্সিমাম যে কটা অঙ্ক করব তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা আজকে শুরু করি ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ সাজেশন মার্কস 1 2026, যেটা তোমাদের এপ্রিলের 1 তারিখ অথবা মার্চ মাসের শেষে যার এক্সাম আছে। তো প্রথম কোশ্চেনটা কি বলেছে, 6521 সংখ্যাটির সব থেকে কাছে 100 গুণিতকের পূর্ণ সংখ্যা হবে। অপশান দিয়ে দিয়েছে এ 6000, বি 6520, সি 6620 আর ডি 6500। যে 6521 সংখ্যাটির সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত সেটা দেখি। দেখো, আমি একটু বুঝিয়ে দিই, এটা উত্তরটা আমি লিখেছি, তো আগে দেখো বোঝাচ্ছি কী করে। প্রথমে দেখো 6521 ছিল, বলে দিয়েছে 100 গুণিতকে দেখতে কটা শূন্য আছে, 1টা 2টো। তো ডান দিক থেকে গোনো 2 নম্বর ঘর কোনটা, 1টা 2টো, 2 নম্বর ঘর হচ্ছে 2। এই 2টা দেখো, 2টা মানে কি দশক, এই দশকের ঘরে দেখো এটা কি আছে, 5-এর কম। 5-এর কম যদি থাকে তাহলে শতকের ঘরে যা থাকে তাই হয়, আর দশক আর একক শূন্য হয়ে যায়। আর এর আগে যেই ঘরটা অর্থাৎ হাজারের ঘর, এটা 6 ছিল, 6ই থাকবে, তাহলে 6 5 কী হবে 0 0। যেহেতু দশকের ঘরের অঙ্কটা 5-এর কম, তাই আগের ঘরটা যা থাকে তাই বসে আর বাকি ঘরগুলো শূন্য হয়ে যায়। তাই দশকের ঘরে শূন্য, এককের ঘরে শূন্য, আর হাজারের ঘর যেটা ছিল সেটা 6 বসে গেল। এইবার তোমরা অপশানটা লেখার পর, এই উত্তরটা লেখার পর নিচে কারণ সমেত বা খাতার ডান সাইডে কারণ সমেত লিখবে কি, যে দশকের ঘরের অঙ্কটি 5-এর কম, তাই শতকের ঘরের অঙ্কটি একই থাকবে এবং দশক ও এককের ঘরের অঙ্ক শূন্য হবে। ঠিক আছে, আর এই হাজারের অঙ্কটাও একই থাকবে। ঠিক আছে, হাজারের ঘরের অঙ্কটিও একই থাকবে। চাইলে এখানে লিখে নিতে পারো যে হাজার ও শতকের ঘরের অঙ্কটি একই থাকবে। হাজারেরটা আমরা দেখি না, আমরা দেখবো কি দশকের আগের ঘরটা হাজারে যা আছে সেটাই বসে। ঠিক আছে, এবার যদি আরেকটা অঙ্ক দেয়, যেমন ধরো 7 8 6 2, এক্ষেত্রে যদি কোনো অঙ্ক দেয় দিয়ে বলে যে এই সংখ্যাটিকে সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে, তাহলে কি করব, 100 গুণিতক বলেছে, 100 গুণিতক মানে কটা শূন্য, 2টো শূন্য, 2টো শূন্য মানে কি, কোন ঘরটা দেখবো, ডান দিক থেকে 2 নম্বর ঘর, 1 2, তাহলে কাকে দেখবো, 6কে দেখবো। এই 6 5-এর থেকে কি বেশি, এই 6 5-এর থেকে কি বেশি, তাই শতকের ঘরের অঙ্কটা কি হবে, 1 বেড়ে যাবে, অর্থাৎ তাহলে এখানে হবে কি 9, আর বাকি দুটো ঘর হয়ে যাবে কি 0 0, আর 7টা যা আছে 7 তাই বসে যাবে। লেখার সময় কি লিখবো, কারণ হিসেবে লিখবো কি, দশকের ঘরের অঙ্কটি 5-এর থেকে বেশি। যে এই জায়গাটায় হাজারের ঘরের অঙ্ক কিন্তু একই থাকবে, কিন্তু শতকের ঘরের অঙ্ক 1 বাড়বে আর দশক আর এককের ঘরের অঙ্ক শূন্য হয়ে যাবে। হাজারটা নাও লিখলে হয়, হাজারটা না লিখলেও কোনো অসুবিধা নেই, জাস্ট লিখবে যে দশকের ঘরের অঙ্কটি 5-এর থেকে বেশি, তাই শতকের ঘরের অঙ্কে 1 বাড়বে, দশক এবং একক শূন্য হয়ে যাবে। আর 7টা যেমন আছে, 7 যেহেতু হাজারের ঘরের অঙ্ক, তাই 7 অর্থাৎ হাজারের ঘরের অঙ্ক একই থাকবে, পাশে চাইলে লিখে দেবে। ক্লিয়ার? এইভাবে লিখে কেন করবে, এইভাবে লিখে করলে তোমাদের যদি নাম্বার 1 থাকে পুরো ফুল মার্কস পাবে, কারণ টিচার তোমাদেরকে দেখে বুঝবে যে তুমি এটা জেনে শিখে তারপরে উত্তরটা করেছো, মুখস্থ করে বা তোমার কোনো পাশের বন্ধুর খাতা দেখে উত্তরটা জাস্ট লিখে দাওনি। এই কারণেই কারণটা লিখবে, তাহলে তোমার খাতাটা দেখে টিচার খুশি হবে। ঠিক আছে, যে তুমি সেটা এটা বুঝেই করেছো, তুমি অঙ্কটা বুঝেই করেছো, এটা ভেবে খুশি হবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি বলেছে, 2 নম্বরের অঙ্কটা। 2 নম্বরের অঙ্কটা বলেছে যে 1.283 ভগ্নাংশটিতে 8-এর স্থানীয় মান কত। তাহলে এই যে সংখ্যাটা বলেছে 1.283 ভগ্নাংশটিতে 8-এর স্থানীয় মান কত, তুমি একটু নজর দিয়ে দেখো কি আছে, 8, এটা কত, 8 লেখা। দেখো আমরা এটা একক দশকভাবে কীভাবে শিখি, এই দিক থেকে যদি বলি তাহলে এটা একক, এটা দশক, এখানে কি হয়, শতক হয়, রাইট। কিন্তু এখানে যদি একটা দশমিক থাকে তখন আমরা এটাকে কি বলি, দশাংশ বলি, তারপরেরটাকে কি বলি, শতাংশ বলি, তারপরেরটা কি বলি, সহস্রাংশ বলি, তাই তো। তাহলে এইবার দেখো এইটা মানে কি, একক মানে তো 1, দশক মানে 1-এর পরে একটা শূন্য, শতক মানে 1-এর পরে 2টো শূন্য, এভাবে আসে। প্রথমে একক মানে কত, 1, দশক মানে 1-এর পরে একটা শূন্য, শতক মানে 1-এর পরে 2টো শূন্য, হাজার হলে 1-এর পরে 3টে শূন্য আসে। ঠিক একইভাবে দশাংশ মানে হচ্ছে 1 লিখে নিচে 10, যেহেতু অংশ বলেছে 10 মানে 10 লিখবে, অংশ বলে সেটা সবসময় নিচে হয়, 10 বলেছে আর অংশ মানে নিচে হবে, আর 10 বলেছে মানে নিচে 10। শতাংশ মানে হচ্ছে 1 আর অংশ বলেছে তাহলে ওপরে 1, আর শতক মানে কত, 100,
তাহলে এখানে 100 হলো, আর সহস্রাংশ মানে হচ্ছে উপরে 1 আর সহস্রাংশ মানে হচ্ছে 1000, তাই 1-এর পরে কতগুলো শূন্য, 3টে শূন্য। আশা করি এইটুকু বোঝা গেছে। এইবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে 8-এর স্থানীয় মান কত, 8-এর স্থানীয় মান। এবার দেখো দশমিকের পরে যদি যায় তাহলে 8 কোথায় অবস্থান করেছে, এটা হচ্ছে দশমিক, এখানে 2, 8 কোথায় অবস্থান করেছে, শতাংশের ঘরে 8 রয়েছে, তাই 8-এর সাথে এই 1/100 গুণ করেছি, তাহলে 8-এর 8 গুণ এই 1/100 করেছি। তাহলে কিভাবে গুণ করে, 8-কে এখানে করব 8, আর দেখো এই 8-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে 100 গুণ 1, তাহলে কত হয়, নিচে 100। তাহলে দেখো 8 গুণ 1, তাহলে 8 হলো, 100 গুণ 1, তাহলে 100 হলো। কখনো ভাববে না যে 8-এর সাথেই 100 গুণ হবে, কারণ এটা কি 8-এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাই 8 গুণ 1 করলে 8, 100 গুণ 1 করলে 100। তাহলে 1.283 ভগ্নাংশটিতে 8-এর স্থানীয় মান হলো কত, 8/100। এখানে কারণ সমেত কি লিখবে, দেখো লিখে দিয়েছি যে 8 অঙ্কটি শতাংশের ঘরে আছে, শতাংশ মানে 1/100, তাই 8-এর স্থানীয় মান 8 গুণ 1/100 অর্থাৎ 8/100। আশা করি বোঝা গেছে। এইবার যে কোনো একটা অঙ্ক ধরো আমি যদি দিই, এইবার দেখো এরকম একটা অঙ্ক যদি আবার দিই যে 2.584, তাহলে বলো তো এই 4-এর স্থানীয় মান কত, তাই তো? এখানে তো 8-এর স্থানীয় মান জিজ্ঞাসা করেছিল, আমি যদি জিজ্ঞাসা করি এই 4-এর স্থানীয় মান কত, তাহলে কি করে বের করবে? যদি এখানে 2.584 এর ক্ষেত্রে যদি 4-এর স্থানীয় মানটা বের করতে চাই তাহলে কি করব? তুমি দেখছো এখানে দশমিক, দশমিক মানে এটা দশাংশ, দশাংশ মানে 1/10, এটা শতাংশ, শতাংশ মানে 1/100, এটা সহস্রাংশ, সহস্রাংশ মানে 1/1000, রাইট? তাহলে এই 4-এর সঙ্গে এই 1000টাকে কি করে দেবে, 1/1000টাকে কি করে দেবে, গুণ করে দেবে। গুণ করলে কি 4 গুণ 1000 করব না, কিভাবে গুণ করব, এই 4-এর সাথে 1 গুণ করব, হবে কত, 4, যেটা নিচে থাকে সেটা নিচেই থাকবে, এর নিচে কিছু নেই মানে 1, 1000 গুণ 1 করলে হবে কি 1000। তাহলে এক্ষেত্রে 4-এর যদি স্থানীয় মান জিজ্ঞাসা করে তাহলে কি হবে, 4/1000। এইবার যদি তোমাকে জিজ্ঞাসা করতো এই 2-এর স্থানীয় মান কত, এই 2টা দেখো এটা এককের ঘরে রয়েছে, তো এককের ঘরে যদি থাকে তাহলে 2-এর স্থানীয় মান 2ই হবে। এই 2-এর আগে যদি আরেকটা সংখ্যা থাকতো, যদি 12.584, তাহলে যদি জিজ্ঞাসা করতো 1-এর স্থানীয় মান কত, তাহলে লিখতাম 1, 1-এর পরে দেখো একটা সংখ্যা আছে তাই কি হয়ে যেত, 0 হয়ে যেত। তাছাড়া কিভাবে বের করতে পারতাম, দেখো এটা কোন ঘরে রয়েছে, এককের ঘরে, এটা কোন ঘরে রয়েছে, দশকের ঘরে, দশক মানে কি 10, তাই 1-এর সাথে এই 10টাকে গুণ করে দিলেও 10 আসতো। আশা করি বোঝা গেছে যে আমি কি বলতে চেয়েছি। এই স্থানীয় মান আর আগের যে 100-র কাছের গুণিতককে কিভাবে নিয়ে যেতে হয় সেটা, এই দুটো কোশ্চেন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হবে। এইবার এটা বের করতে গেলে প্রথমে কি করব, যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি আছে সেগুলো ভাবো। কি কি আছে, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এইভাবে মনে করো, যেসব সংখ্যাকে মাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন এইভাবে ভাবতে পারো যে 2 কোন কোন ঘরের নামটাই পাবো, 2কে যদি আমি ভাঙি তাহলে 2 1-এর ঘরের নামটাই পাবো, আর 2কে 2 নিজে ভাগ করতে পারে, অর্থাৎ 2-এর ঘরের নামটাই পাবো। একইভাবে আর কোনো সংখ্যা দিয়ে 2কে ভাগ করা যায় না, আর কোনো সংখ্যা দিয়ে 2কে ভাগ করা যায় না। একইভাবে 3-এর ক্ষেত্রে আমরা 1 দিয়ে 3কে ভাগ করতে পারবো, অথবা 3 দিয়ে 3কে ভাগ করতে পারবো, অর্থাৎ 1-এর ঘরের নামটাই 3কে পাবো আর 3-এর ঘরের নামটাই 3কে পাবো, এছাড়া আর কোনো ঘরের নামটাই আমরা 3কে পাবো না। পরেরটায় একইভাবে 5ও তাই, 5কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, আরেকটা কি 1 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ মৌলিক সংখ্যা তাদেরকেই বলছে যাদেরকে 1 দিয়ে আর তারা নিজেকেই নিজেদেরকে দিয়ে ভাগ করে, সেই সংখ্যাগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা। কি বললাম, যারা 1 দিয়ে আর যে সংখ্যাটা মৌলিক বলেছি সেই সংখ্যাটা নিজেই নিজেকে ভাগ করতে পারে, সেই ধরনের সংখ্যাগুলোকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে মৌলিক সংখ্যাকে দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাদেরকেই সেই সংখ্যাগুলো কি কি ছিল এখানে, 2, 3, 5, 7। 7-এর ক্ষেত্রেও তাই, 7কে 7 দিয়ে ভাগ করা যাবে আর 7কে 1 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 1-এর ঘরের নামটাই 7 পাবো আর 7-এর ঘরের নামটাই 7 পাবো। এই কারণে দেখো দুটো করে পেয়েছি, 1 আর 2 দুটো সংখ্যা, 1 আর 3 দুটো সংখ্যা। যেই সব সংখ্যাকে দুটো সংখ্যা দিয়েই ভাগ করা যায় তাদেরকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 10-এর মধ্যে এই সংখ্যাগুলি কি কি ছিল, 2 ছিল, 3 ছিল, 5 ছিল, 7 ছিল। অনেকে বলবে 9ও তো হতে পারে, 9 হবে না, কারণ কি 9কে আমরা 1-এর ঘরের নামটাই পাবো, 9কে আমরা 3-এর ঘরের নামটাই পাবো, 9কে আমরা 9-এর ঘরের নামটাই পাবো। অর্থাৎ এই যে দেখো 9-এর দুটো সংখ্যা না, 3টে সংখ্যা দিয়ে 9কে ভাগ করা যায়। এই কারণে 2-এর বেশি হয়ে গেলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি, যৌগিক সংখ্যা বলি। 9-এর ক্ষেত্রে দেখো 3টে সংখ্যা আসলো, তাই 9কে 3টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই এই ধরনের সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলি। তো দেখো এবার কোশ্চেনে দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি, 2, 3, 5, 7। এইগুলোকে যোগ করতে বলেছে, যোগ করো। 2 যোগ 3 যোগ 5 যোগ 7, যোগ করলে কত হচ্ছে, দেখো 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 7 17। তাহলে অপশান নাম্বার কি হয়ে গেল, এটা অ্যান্সার হলো কত, 17। এর অপশান হচ্ছে
বি, অপশান নাম্বার বিতে আছে দেখো 17। তাহলে উত্তর বলে কি লিখবো, যে উত্তর বলে লিখবো যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হবে 17। বি দাগ দিয়ে 17 লিখবো। আর এই জায়গাটা নিচে রাফে একটু করে দেখাবে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7। আমি যেই নিচে এইগুলো লিখেছি এগুলো বোঝানোর জন্য লিখেছি, মানে 1, 2 এই যে এইগুলো লিখলাম এগুলো বোঝানোর জন্য লিখলাম। তোমরা জাস্ট লিখবে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, তারপরে ঠিক নিচে যোগ করবে, তারপরে 17 বেরোবে, তারপরে উত্তর বলে লিখে দাও, বা ফার্স্টে উত্তর লিখে পরে এইটুকু করো। ক্লিয়ার এইটুকু? এবার দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, যে y থেকে 7 বিয়োগ করলে হবে। কি করব, y থেকে বলেছে তাহলে yটাকে আগে লিখবো। 7 কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে, তাই -7 লিখবো। হয়ে গেল এটা, তাই তো? কোনো কিছু থেকে যদি বলে 10 থেকে 4 বিয়োগ করো, y বাদ দাও, y দিল না। যদি বলে 10 থেকে 4কে বিয়োগ করো, তাহলে তুমি কি করবে, 10 বিয়োগ 4 করবে। এখানে যেমন দিয়েছে y থেকে 7কে বিয়োগ করে, তাহলে y বিয়োগ 7, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার এ। অর্থাৎ এটা লিখবো যে এ দাগ দিয়ে কি লিখবো, যে y -7। ক্লিয়ার এটা? আচ্ছা 5-এরটা কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। 2x + 3y সংখ্যামালাটিতে x এবং y চলরাশি, 2 এবং 3 ধ্রুবক পদ। এটা কি সত্য না মিথ্যে? দেখো 2x + 3y চলরাশি কোনগুলো, কি বললাম, চলরাশি মানে কি আগে সেটা বুঝতে হবে, আর ধ্রুবক পদ মানে কি সেটা বুঝতে হবে। চলরাশি মানে যেটা ধরি একটা ঝুড়িতে অনেক আম আছে, তাই তো? আমি ধরলাম একটা ঝুড়িতে অনেক আম আছে, কতগুলো আম আছে সেটা আমি জানি না, তখন আমি তাকে কি ধরে নিই, এক্স ধরে নিই, ওয়াই ধরে নিই, জেড ধরে নিই, মানে অসংখ্য জিনিস যেটা নির্দিষ্ট নয়। তো এই ধরনের সংখ্যাকে আমরা কি বলি, চলরাশি বলি। তাহলে চলরাশির মধ্যে কি পড়ছে, এক্স ওয়াই দুটোই পড়ে যাচ্ছে। তাহলে ধ্রুবক পদ কি, ধরো একটা সাইকেলের কটা চাকা, একটা সাইকেলের 2টো চাকা, তাই তো? তাহলে এই সাইকেলের যে 2টো চাকা এটা তো ফিক্সড, তাই এই 2টা হয়ে যায় এদের কি, ধ্রুবক পদ। অর্থাৎ চলরাশির সাথে যে থাকে, যে সহগ থাকে, চলরাশির সাথে যে থাকে তাকেই আমরা ধ্রুবক পদ বলি। তাহলে এখানে ধ্রুবক পদকে 2 আর এই চলরাশির ধ্রুবক পদকে 3। তাহলে যে কোশ্চেনটা দিয়েছে কি বললো, 2x + 3y সংখ্যামালাটিতে x এবং y চলরাশি, একদম ঠিক কথা, x আর y চলরাশি। আরেকটা কি বলেছে, 2 এবং 3 ধ্রুবক পদ, একদম চলরাশির সাথে যারা থাকে তাদেরকে আমরা ধ্রুবক পদই বলি, অর্থাৎ যাদের সংখ্যা কি নির্দিষ্ট। আচ্ছা ধ্রুবক পদ সবসময় নির্দিষ্ট হয়, চলরাশি সবসময় অনির্দিষ্ট হয়। তাহলে এটাকে কি বলতে পারি, আরেকটা শর্ট কোশ্চেন দিতে পারে, এটা অনির্দিষ্ট হয় আর এটা নির্দিষ্ট হয়। আশা করি অবধি বোঝা গেছে। ঠিক 6 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো 91 ডিগ্রি কোণটি হলো ড্যাশ। কি কোণ এটা, দেখো 1 থেকে আমরা কি পড়েছি, 5এও পড়েছি এটা, যে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি অবধি, 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি অবধি যে কোণগুলো থাকে তাকে কি বলে, 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রির মধ্যে যে কোণগুলো থাকে তাকে কি বলে, সূক্ষ্ম কোণ বলে। কি কোণ বলে, সূক্ষ্ম কোণ বলে। ঠিক একইভাবে শিখেছি 90 ডিগ্রি যদি থাকে তাকে কি বলি, সমকোণ বলি। একইভাবে 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো থাকে তাকে কি কোণ বলে, স্থূল কোণ বলে, স্থূল কোণ বলে। আর 180 ডিগ্রি কোণকে, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। তাহলে কি শিখলাম, যে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো থাকে তাকে কি কোণ বলে, সূক্ষ্ম কোণ বলে। 90 ডিগ্রি যে কোণ থাকে তার নাম কি, সমকোণ। 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো থাকে তাকে কি বলে, স্থূল কোণ বলে। তাহলে 91 ডিগ্রি কোণটি হলো কি কোণ, তাহলে 91 ডিগ্রি কোণটি হলো স্থূল কোণ, তাই তো? 91 ডিগ্রি কোণ কি কোণ, স্থূল কোণ। উত্তর বলে কি লিখবো, জাস্ট এখানে উত্তর বলে কি লিখবো, এই শূন্যস্থানে কি লিখবো, লিখবো হচ্ছে স্থূল কোণ, শূন্যস্থানে কি লিখবো, স্থূল কোণ। ঠিক আছে, বোঝা গেল এইটুকু? তাহলে শূন্যস্থানে কি লিখবো, স্থূল কোণ। 7 দাগের অঙ্কটা কি বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের ড্যাশ বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের কটি বাহু সমান, সমদ্বি বলেছে মানে কি, দুটো বাহু কি হয়ে গেল, সমান হয়ে যাবে। সমদ্বিবাহু মানে কি, দুটো বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কটা বাহু থাকে একটা ত্রিভুজের, 3টি। সম মানে কি, সমান। দ্বি মানে কি, দুটো বাহু, তাহলে সমান দুটি বাহু। তাহলে ত্রিভুজের কটি বাহু সমান, এখানে লিখবো হচ্ছে 2টি। উত্তরে কি লিখবো, 2টি বাহু সমান। আচ্ছা 8এরটা কি বলেছে দেখো, রোমান সংখ্যায় 83-র মধ্যে x কতবার আছে। তাহলে রোমান সংখ্যায় 83-র মধ্যে x কতবার আছে। এবার দেখো রোমান সংখ্যায় 83কে লেখো, 83কে যদি রোমান সংখ্যায় লিখি তাহলে কিভাবে লিখবো, l মানে কি 50, x 60 হলো, আর একটা x 70 হলো, আর একটা x 80 হলো। এবার 3 লাগবে, একটা, দুটো, তিনটে, তাহলে 83 লেখা হয়ে গেল। রোমান সংখ্যায় 83 লিখলাম। দেখো রোমান সংখ্যায় 83 লিখলাম কি করে, l মানে হচ্ছে কত, l মানে হচ্ছে কত 50, x মানে হচ্ছে কত,
এক্স মানে হচ্ছে কত 10 আর আই মানে হচ্ছে কত 1, তাই তো? তাহলে দেখো এল এক্স 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 তিনটে 1, তাই তো, তিনটে আই। তাহলে এবার বলো এক্স কতবার আছে এখানে, এক্স কতবার আছে? তাহলে রোমান সংখ্যায় 83-র মধ্যে এক্স কতবার আছে? রোমান সংখ্যায় 83-র মধ্যে এক্স 3 বার আছে। কি লিখবো? 3 বার আছে। 3 বার আছে বলে তার নিচে এবার ডান সাইডে এইটুকু লিখে দেবে। 3 বার আছে বলে তার নিচে, খাতার নিচে অথবা ডান সাইডে এইটুকু লিখে দেবে। ঠিক আছে? তাহলে টিচার এটা দেখে খুশি হয়ে যাবে। এইবার তাহলে 6, 7, 8 ক্লিয়ার হয়ে গেছে। দেখো 9 দাগের অঙ্কটা কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। 2 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হবে 4 সেমি। 2 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হবে 4 সেমি। এটা যদি একটা বৃত্ত হয়, এটা হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ এ বি। এটা কি হলো? বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস এই এ বি বলে দিয়েছে কত? 2 সেমি। তাহলে এটাকে ধরো ও। তাহলে টোটালটা যদি এ আর বি, এই পুরো লম্বা দাগটা যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ কি হবে? এর হাফ। মানে এই বৃত্তের ব্যাস যদি এ বি এই পুরো দাগটা হয়, তাহলে ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক মানে এইটুকু হাফ। তাহলে এই 2-এর হাফ হবে কি? ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করার আরেকটা সূত্রও আছে, কি? বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস ভাগ 2। তা ব্যাস কত? 2 ভাগ 2। তাহলে 2কে 2 ভাগ করলে কত হচ্ছে? 1। অর্থাৎ ব্যাসার্ধ হবে কত? 1 সেমি, তাই তো? যদি কোনো বৃত্তের ব্যাস 2 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়। 2-এর অর্ধেক 1, তাই তো? ওখানে দেওয়া রয়েছে কি? ব্যাস বলে দিয়েছে 2 সেমি, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বলেছে কত? 4 সেমি। তাহলে এটা ভুল বলেছে। তাহলে এটা কি বলবো? মিথ্যা। উত্তরটা কি লিখবে? মিথ্যা। পাশে কি লিখবে? মিথ্যা। ঠিক আছে? কারণটা কি? একটা বৃত্ত অঙ্কন করলাম, দেখো এ আর বি টোটালটা বৃত্তের ব্যাস, ঠিক বৃত্তের ব্যাসের অর্ধেক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এ ও যদি এটাকে ব্যাসার্ধ ধরতে পারি, অথবা ও বি এটাকেও ব্যাসার্ধ ধরতে পারি। ব্যাসার্ধ ব্যাস যোগ অর্ধ মানে ব্যাসের অর্ধেক। তা ব্যাস ভাগ 2 করো, তাহলে ব্যাসের মান 2 ছিল, ভাগ 2 করেছি, 1 সেমি বেরিয়েছে। ঠিক আছে? আর যদি কোনো অঙ্কে ব্যাসার্ধ বলে ব্যাস জিজ্ঞাসা করে, ব্যাসার্ধ যা তার দ্বিগুণ হচ্ছে ব্যাস। যদি এটা ব্যাসার্ধ বলে, তাহলে এটা একটা ব্যাসার্ধ, আবার এটা একটা ব্যাসার্ধ, টোটালটা নিয়েই তো ব্যাস। তাই ব্যাসার্ধ 2বার যোগ করলেও হয়। ধরো কোনো বৃত্তের ব্যাসার্ধ বলে দিল 4 সেমি, তাহলে বৃত্তের ব্যাস কত? যখন ব্যাসার্ধ বলে দিয়ে তোমাকে ব্যাস জানতে চাইবে, তখন কি করব? এই ব্যাসার্ধর সঙ্গে 4 গুণ, কি করব? 2 গুণ করে দেব। যখন বৃত্তের ব্যাস জানতে চাইবে এটা থেকে, তখন কি করব? যে 2 গুণ এই ব্যাসার্ধ কত বলেছি? 4 সেমি, তাহলে 4 করে দেবো। তাহলে ব্যাস হয়ে যাবে কত? 8 সেমি। ব্যাস হয়ে যাবে কত? 8 সেমি। আশা করি বোঝা গেছে। এইবার দেখো 10-এর অঙ্কটা কি বলেছে। 10-এর অঙ্কটা বলেছে 1 সেমি, 3 সেমি ও 2 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট 3টি সরলরেখা অংশ দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব কি? উত্তর হবে না, সম্ভব নয়। কারণ কি? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি ছোট বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বেশি হলে ত্রিভুজ তৈরি করা সম্ভব। এখানে ছোট বাহু দুটির যোগফল কত বলেছে? 1 যোগ 2। দেখো এখানে 3টে বাহু বলেছে, 1, 3, 2। ছোট দুটোকে ধরো, সবার ছোটকে 1, তারপরে 3 আর 2-এর মধ্যে ছোটকে, 3 আর 2-এর মধ্যে ছোট হচ্ছে 2। তাহলে এই ছোট বাহু দুটোকে যোগ করলে হবে কত? 3। এই 3 যে বাহুটা পড়ে রয়েছে সেই বাহুটার কি সমান হয়ে গেল না? যদি সমান হয়ে যায়, যে প্রথম যে ছোট দুটো বাহু আছে তাদের যোগফল যদি অপর একটি বাহুর থেকে সমান হয়, যদি বেশি না হয়, তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। কারণ কি? আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি ছোট বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা যদি বেশি হয়, তাহলেই ত্রিভুজ তৈরি করা সম্ভব। ধরো এখানে আমি দিলাম 2, 4 আর এখানে দিলাম 8। ঠিক আছে? 2, 4, 8 আমি কি দিলাম? ধরো 2, 4, 8 দিলাম। তাহলে ছোট দুটো বাহুকে 2, তারপরে ছোটকে 4, এই দুটোকে যোগ করো। 2 যোগ 4 যদি করি তাহলে 6, তাই তো? 8-এর থেকে কি ছোট, এক্ষেত্রেও কি অঙ্কন করা সম্ভব নয়। ঠিক আছে? আরেকটা যদি ভাবো, ধরো এটা দিয়েছি, দেখো যে প্রথম 3টে বাহু ধরো দিয়ে দিয়েছে, এটা 3 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি। তো ছোটকে এটা 3, প্রথমে 3, তারপরে ছোটকে
4, এই দুটোকে যোগ করো, কত হলো 7। তৃতীয় বাহু থেকে 7 বড় না, তাহলে তৃতীয় বাহু থেকে যদি 7 বড় হয় এক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা সম্ভব। আশা করি বোঝা গেছে কি বলতে চাইলাম, যে সব থেকে ছোট দুটো বাহুর যোগফল 1 আর 2, এটা যদি যোগ করি যদি তৃতীয় বাহুর থেকে এটা বড় হয় তাহলে সেটাই হচ্ছে ত্রিভুজ তৈরি করা সম্ভব, তাছাড়া ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। তো 11 অঙ্কটা কি বলেছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়ক মানে হচ্ছে যে অপশানগুলো দিয়েছে দেখো কোন সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটাই হবে উত্তর, ঠিক আছে। এইগুলো যে অপশানে 101, অপশান বি 111, অপশান সি 121, অপশান ডি 112, তাহলে কি করব, গুণনীয়ক মানে 11 দিয়ে ভাগ করলে সংখ্যাটা মিলে যাবে। তাহলে দেখো কি করব, প্রথমে 11 দিয়ে 101কে ভাগ করো, 9 11 99, তাহলে কত আসলো 2, মিললো না, তাহলে এটা হবে না। অপশান বিতে দেখো কত আছে 111, 11 দিয়ে ভাগ করো, 11কে 11, 1 নামাও, যেহেতু ভাগ গেল না এখানে 0, এখানেও 0, তাহলে কি মিললো না। অপশান সিতে দেখো 11 দিয়ে 121কে ভাগ করো, 11কে 11, কত আসলো বিয়োগ করে 1, নিচে 1 লেখো, 11কে 11 ভাগ করে মিলে গেল, তার মানে 11-র গুণনীয়ক হচ্ছে কে, 11 কোন সংখ্যার গুণনীয়ক, 11 কোন সংখ্যার গুণনীয়ক, 121-এর গুণনীয়ক হচ্ছে 11। কি বললাম, 11 কোন সংখ্যার গুণনীয়ক, 11 হচ্ছে 121-এর গুণনীয়ক, 121কে 11 দিয়ে যদি ভাগ করি মিলে যাবে। তাহলে ঠিক আছে, এইভাবে অপশান দিয়ে, যদি অপশান থেকে অপশান দিয়ে করবে, ভাববে যে সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেই সংখ্যাটাই হচ্ছে 11-র গুণনীয়ক। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 12 অঙ্কটা কি বলেছে, 1/3-এর দুটি সমতুল্য ভগ্নাংশ লেখো। 1/3, এটাকে আগে ভাঙো, 1/3, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, এই 3 আছে, এই 3টাকে আগে লিখবো, 3কে 3, তার সাথে 1 যোগ করবো, কত হলো 4। তাহলে আমার উত্তর কত দাঁড়ালো 4/3। এই 4/3কে কি করব, 1 দিয়ে গুণ করলে দেখবো সেম আসবে, লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, কিন্তু 1 বাদে যদি আমি 1 দিয়ে করি আবার সেই 4/3ই আসবে। একের পরের সংখ্যা পাবো কি 2, তাহলে 4/3 লেখো, ওপরেও 2 দিয়ে গুণ করো, ওপরে 2 দিয়ে গুণ করো, নিচেও 2 দিয়ে গুণ করো। একইভাবে আরেকটা লিখতে পারো 4 গুণ 3 করো, তাহলে 3, নিচেও 3-এর সাথে 4/3 ছিল, 4 গুণ 3 করলাম, এই 3-এর সাথেও গুণ করে 3 করব, তাহলে 4/3-এর দুটি সমতুল্য ভগ্নাংশ, 4 দুগুণ কত হলো 8, আর 3 দুগুণ কত 6, 3 4 কত 12, 3 তিরিকা কত 9, তাহলে এইটা লিখতে পারি যে 1/3-এর দুটি সমতুল্য ভগ্নাংশ হলো 8/6, 12/9। পুরোটা করে দেখাবে, তাহলে নাম্বারটা ফুল মার্কস পাবে, পুরোটাই পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 11 আর 12 এই দুটো অঙ্ক বোঝা গেল। এবার যদি কোনো অঙ্ক এরকম দেয় যে 1/1-3 এটা দিয়েছিল, এবার যদি দিয়ে দেয় যে 2/1-4 এর সমতুল্য ভগ্নাংশ লেখো, একইভাবে এটাকে ভাঙবে, 4 লিখবে, 4 দুগুণ 8, তার সাথে 9, তাই তো 1 যোগ করবো। এই 4 আর 2 কি করি গুণ, 4 দুগুণ 8 যা হয় তার সাথে 1 কি করে যোগ করি, 9/4। এই 9/4-এর দুটো সমতুল্য ভগ্নাংশ কি করব, 9/4 লিখবো। প্রথমে 9-এর সাথে তো 1 গুণ করলে একই হবে, তাই 2 দিয়ে গুণ করা স্টার্ট করব। 9-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 4-এর সাথেও 2 গুণ করব, তাহলে কত হলো 9 দুগুণ কত 18, আর 4 দুগুণ 8। একইভাবে 2 দিয়ে হয়ে গেলে 9/4 আরেকবার লেখো, আগের বার 2 দিয়ে করলাম, এবার 3 দিয়ে করব, তাহলে নিচেরটাও 3 দিয়ে গুণ করো, তাহলে 3 নং কত হলো 27, 3 4 কত হলো 12, তাহলে 9/4-এর দুটো সমতুল্য ভগ্নাংশ হলো কত 18/8, 18/8 আর 27/12, মানে 2/1/4-এর দুটো সমতুল্য ভগ্নাংশ 18/8 আর 27/12। আশা করি 11-12 বোঝা গেছে। দেখো 13 দাগের অঙ্কটা কি বলেছে, অঙ্কে লেখো, মানে সংখ্যায় লিখতে বলেছে, 1,11,08,041। এটা খুব সোজা, একক দশক করে লিখে নাও, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আর এটা কি কোটি। বলেছে 1 কোটি, তাহলে 1 কোটির জায়গায় 11 লক্ষ, 11 লক্ষ দেখো 10-এর পরে যদি হয়ে যায় তাহলে এখানে 11 লিখতে গেলে এখানে 1 আর এর আগে একটা 1 লিখবো, তাহলে 11 লক্ষ 8,000। হাজারের জায়গায় দেখো 11 লক্ষ কি বলেছে 8,000, হাজারের জায়গায় শুধু 8ই লিখবো। যদি 10-এর ওপরে হতো, ধরো 12 হতো, তাহলে 2 এখানে 1 এখানে লিখতাম। 8,000 বলেছে, কি বলেছে 8,000, তাই 8 এখানে, আর এখানে একটা কি 0। 8,041, 41 মানে কি 4 1, আর এখানে কি 0, 4 1 41 দশক আর একক মিলিয়ে হচ্ছে, তাহলে এটাই হচ্ছে সেই অঙ্ক লেখা, মানে এটাকে আবার সুন্দর করে লিখে দাও, 1 1 1 0 8 0 4 1, এটা যে 1,11,08,041। ক্লিয়ার এটা? এইবার দেখো 14 দাগের অঙ্কটা কি বলেছে, কত মিনিটের 1/6 অংশ 60 মিনিট। এখানেও মিনিট, এখানেও মিনিট, ডাইরেক্ট চাইলে 6 আর যদি ডাইরেক্ট করতে চাও তাহলে 60 আর 6 গুণ করে দাও, যেটাও আসে সেটাই উত্তর। কিন্তু যদি একটু ঘুরিয়ে দেয়, সবসময় এইভাবে না করে বেসিক থেকে করা উচিত, যদি ঘুরিয়ে দেয় যে কত মিনিটের 1/6 অংশ 60 মিনিট, কত মিনিটের 1/6 অংশ 60 মিনিট, এই কত মিনিটের জায়গায় ধরে নিতে পারো কি, ধরি
এক্স মিনিটের, ধরি এক্স মিনিটের, ধরি এক্স মিনিটের। এইবার প্রশ্ন অনুসারে দিতে পারো যে ধরি এক্স মিনিটের, তাহলে কি করবে, প্রশ্ন অনুসারে যেটা করবে এক্স মিনিটের বলেছে, তাই এক্সটাকে লেখো গুণ মিনিটের, এর মানে গুণ কত, 1/6 অংশ। দেখো কতর জায়গায় লিখেছি এক্স, র আছে মিনিটের, তার জন্য গুণ 1/6 অংশ, তাই 1/6। এটা সমান সমান কত হবে বলেছে, 60 বলেছে। ঠিক আছে এটা। এইবার দেখো বা দিয়ে দেখো, শুধু এবার বা দিয়ে দেখো কি করছে, এই এক্সটাকে জাস্ট এখানে লেখো, সমান সমান দাও, এখানে এই 60টাকে লেখো, এখানে দেখো এই জায়গাটায় এক্স এখানে গুণে রয়েছে, এক্স গুণ 1/6 আছে, যেহেতু এটা ডান সাইডে আসলে এটাকে উল্টে দাও, গুণ চিহ্ন দিয়ে এটাকে 6 আর নিচে 1 লেখো। ঠিক আছে, যে এক্সটাকে এক্স লিখলাম, সমান সমানের এপারে লিখছি বলে এই 60টাকে আগে লিখে নিলাম, এখানে গুণ চিহ্ন দিয়ে 1/6 ছিল, ডান সাইডে আসলো বলে এটাকে উল্টে দিলাম, কি 6টাকে ওপরে লিখলাম, 1টাকে নিচে লিখলাম, বোঝা গেল এইটুকু। এইবার দেখো এই 60 গুণ 6 করো, আর নিচের 1-এর দাম নেই, নিচের 1 থাকাও যা না থাকাও তাই। ঠিক আছে, ধরো 100 টাকা আছে, 100-র নিচে 1 লেখাও মানে 100 টাকাই তোমার কাছে আছে, ক্লিয়ার। তা 60 গুণ 6 করো, এবার কি করবো, 60 গুণ 6 করলে আসবে কত, 6×6 36, আর একটা শূন্য আছে, ব্যাস এত মিনিট। তাহলে উত্তর কত আসবে, 360 মিনিট। দেখো 360 মিনিটের 1/6 অংশ 60 মিনিট, উত্তর বলে এটাই লিখে দেবে যে 360 মিনিটের 1/6 অংশ 60 মিনিট। এভাবে করে করে অঙ্কগুলো করলে অঙ্কগুলো সুন্দর করে ভালো করে প্রেজেন্ট করা হবে খাতাটা, তাই না? টিচারও দেখে ভাববে তুমি মুখস্থ করে অঙ্কটা করোনি, বুঝে বুঝে করেছো। ঠিক আছে, তোমার ইমপ্রেশনটা টিচারের কাছে ভালো হবে। তো আশা করি এইভাবে অঙ্কগুলো করবে এবং প্রত্যেকটা শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট, সবগুলো করবে একবার করে, খাতায় দেখবে, লিখবে। ঠিক আছে, এই যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো একবার করে খাতায় টুকবে এবং একবার করে প্র্যাকটিস করবে, তাহলেই অঙ্কগুলো সোজা মনে হবে। এই এতগুলো অঙ্ক, যে 14টা অঙ্ক এখন অবধি করালাম, এই 14টা অঙ্কের মধ্যে 1টা থেকে 2টো তুমি কমন পাবেই। ভালো করে দেখে যাও, ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এক্সামের যে অঙ্কগুলো করাচ্ছি 1 নম্বরের জন্য, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং সেগুলো পরপর দেখো করিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে বা এই ক্লাসটি তোমাদের হেল্প করছে। যদি হেল্প করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দিও। দেখো 15 দাগের অঙ্কটা কি বলেছে, কথায় লেখো p/3 - 4। এটাকে যদি কথায় লিখি কিভাবে লিখব, p এর 1/3 সাথে 4 বিয়োগ। ঠিক আছে, কি লিখবো, পি এর 1/3 সাথে 4 বিয়োগ। কেন এমন লিখলাম, p/3কে এভাবে লেখা যায় না, p গুণ 1/3, তাহলে p আর গুণ থাকলে এর হয়, p এর 1/3কে আমরা বলি 1/3, 1/4কে আমরা বলি 1/4, তাই না? 1/3কে আমরা কি বলি, 1/3, তাহলে p এর 1/3 সাথে 4 কি করেছে, বিয়োগ করেছে, তাই লিখেছি p এর 1/3 সাথে 4 বিয়োগ। এইবার দেখো 16 দাগের অঙ্কটা দেখো, এটা রোমান সংখ্যায় দেওয়া আছে, তা রোমান সংখ্যায় দিলে এটাকে আগে তুমি ভাঙো, কি লেখা আছে নিচে লিখবে একদম। ধরো এটা l মানে কত, 50, x মানে কত, 10, i মানে কত, 1। ঠিক আছে, মানেগুলো আগে বুঝে নাও। c মানে কত, এই সাইডে দেখো কি আছে, c মানে কত, 100, v মানে কত, 5। এমনি বোঝা গেল। আচ্ছা, এবার দেখো এটাকে কি করে ক্যালকুলেশন করব। l মানে কত, 50 দেওয়া, x কটা, 2টো দেওয়া, 10 যোগ 10, আর v মানে কত, 5, 6, 7 যোগ 7। এটা যোগ করো, 50, 60, 70, 77, কত হলো, 77। এই পার্টে কি আছে দেখো, x c মানে কত, 100, তার আগে যদি ছোট সংখ্যা থাকে, c এর আগে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে কি হয়, সেটা বিয়োগ হয়ে যায়। x মানে তো 10 তো ছোট, c এর মান তো 100, তার আগে x রয়েছে মানে 10, ছোট যদি হয় তাহলে এই 100 থেকে 10টাকে কি করতে হয়, বিয়োগ করে দিতে হয়। তাহলে xc এটা মানে হচ্ছে 100 বিয়োগ 10, তাহলে হলো কত, 90। তার সঙ্গে 5, 6, 7, 90-এর সাথে কত যোগ করব, 7, তাহলে হলো কত এখানে, 97। এটাকে কি করতে বলেছে, যোগ
করতে বলেছে। তাহলে কি করব, এই যে 77 তার সাথে যদি 97 যোগ করি কত হয় দেখো তো, 7 আর 7 কত, 14 আর 4 হাতে 1, 9 আর 7 16 আর 1 17, তাহলে 174 হচ্ছে। 100 মানে কাকে বলেছি, সি কে বলেছি, সি লেখো। 70 করতে গেলে আগে তোমাকে ভাবতে হবে এল এর কথা, এল এর মান কত 50, তাই এল লেখো। তারপরে কি 10 10 করে দুবার লেখো, এক্স এক্স, তাহলে কত হলো, এদিকে হলো 100, এদিকে 50, এদিকে 60, এদিকে 70 আর 4 লিখতে হবে, 4 মানে আই আর এখানে ভি। ঠিক আছে, এইভাবেই এটার অ্যান্সার লিখবে, এইভাবে 174 লিখে দিয়ে আসবে না, তাহলে কি হবে, কেটে দেবে। যেহেতু এটা রোমান সংখ্যায় রয়েছে, অ্যান্সারটাও রোমান সংখ্যায় হবে। তাহলে বোঝা গেল এল মানে কি 50, এক্স মানে কি 10, আই মানে কি 1, ভি মানে কি 5। আর এই এক্স সি এটা ভালো করে বুঝবে, সি এর আগে এক্স রয়েছে, সি মানে 100, তার আগে যদি ছোট সংখ্যা হয় তাহলে সেটা বিয়োগ হয়ে যায়। এক্স মানে 10, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে হবে কত, 90। কিন্তু পরে কি আছে 5, তারপরে 1 1, 5 যোগ 1 1 করলে কত হয় 7, তো 90 এর সাথে 7 যোগ করেছি 97, তো এই দুটোকে কি করতে বলেছিল, যোগ। তো এখানে 77 এসেছে, পরেরটাই 97 এসেছে, যোগ করেছি 174 এসেছে। এটাকে আবার রোমান সংখ্যায় লিখেছি। 100 মানে একটু আগে বললাম সি, আর 50 করেছি এল, আর এখানে কি 150 150 হয়ে গেছে। 70 করতে বলেছে 60 70, এক্স 3 বার লেখা যায়, এক্সের একটা রুলস আছে, এক্সকে বড় বেশি হলে 3 বার লেখা যাবে, এক্সকে পরপর 4 বার লেখা যায় না। তোমাদের বইতে দেখবে সুন্দর করে একটা নোট করা আছে এইভাবে বর্ডার করে, সেখানে লেখা আছে যে কোনটাকে কখন বসাবো বা ব্যবহার করব। এক্সকে কখনোই 4 বার ব্যবহার করা যাবে না, আইকে কখনো এইভাবে 4 বার ব্যবহার করা যাবে না, এগুলো লেখা আছে। ঠিক আছে, তাই এই কারণে এটা যেটা যেভাবে দিয়েছে রোমান সংখ্যা, এটার অ্যান্সার হয়ে গেল এটা। 17 দেখো কি বলেছে, সরল কোণ সমান 2 গুণ কি। সরল কোণের মান কত আগে ভাবো, সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তা 2 এর সাথে কত গুণ করলে 180 ডিগ্রি হবে, 2 গুণ বলেছে এখানে, তা 2 এর সাথে কত গুণ করলে, এই 2 এর সাথে কত গুণ করলে 180 ডিগ্রি হবে। তো এটা করতে গেলে 180কে 2 দিয়ে ভাগ করে দাও, 180কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো তো, 9 2 18, আর এই 0 2 0 0, কত হলো 90 ডিগ্রি। কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি 90 ডিগ্রি দিয়ে দিই তাহলে তো 180 আসবে। এই 90 ডিগ্রিকে আরেকটা নাম বলে কি, সমকোণ। এই 90 ডিগ্রির আরেকটা নাম কি, সমকোণ। আশা করি বোঝা গেছে কিভাবে করলাম। 180 ডিগ্রি, সরল কোণের মান 180 ডিগ্রি, তা 2 এর সাথে কত গুণ করলে 180 ডিগ্রি হবে, তাহলে কি করব, এই 2 দিয়ে 180 ডিগ্রিকে ভাগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। ধরো কোনো সময় যদি এরকম থাকে, ধরো এখানে 10 দেওয়া রয়েছে, এখানে 5 দেওয়া রয়েছে, গুণ এখানে ড্যাশ দেওয়া রয়েছে, তো 5-এর সাথে কত গুণ করলে 10 আসবে, তুমি বলবে এটা চট করে বলে ফেলবে যে 5 2 কোনো 10, তাই 2 হবে। তাহলে এই 10 আর 5কে কি করলাম, 5 দিয়ে 10কে ভাগ করলাম, দেখো ভাগ করলেই তো 2 আসবে। একইভাবে 180 ডিগ্রি, এখানে 2 লেখা, গুণ চিহ্ন দেওয়া, তাহলে এখানে কত হবে, 2 দিয়ে 180কে ভাগ করো, দেখবে 90 ডিগ্রি আসবে। 90 ডিগ্রির আরেক নাম কি, সমকোণ। তাহলে সরল কোণ সমান 2 সমকোণ, অ্যান্সার কত হবে এখানে, সমকোণ। মুখস্থ করবে না, বুঝে করবে। আর এটা লজিকে, এটা রাফে করে দেখিয়ে দাও, এটা রাফে করে দেখিয়ে দাও, ঠিক আছে। আর এটা বুঝে করবে, প্রথমত মুখস্থ করবে না, রাফ করে এটা দেখিয়ে দেবে। পরেরটা দেখো 18 দাগের অঙ্কটা কি বলেছে, রামের এখন বয়স y বছর। তা রামের এখন বয়স কত বলেছে, y বছর। 7 বছর আগে রামের বয়স কত ছিল, এটা একবার যদি পারো লিখে করবে যে রামের এখন বয়স সমান সমান y বছর, 7 বছর আগে রামের বয়স ছিল, এভাবে করবে এটা। লিখবে যে রামের এখন বয়স সমান সমান y বছর, 7 বছর আগে রামের বয়স ছিল। দেখো 7 বছর আগে বলেছে না, আগে মানে বিয়োগ। আমি বললাম যে এখন রামের বয়স 10 বছর, তা 2 বছর আগে রামের বয়স কত ছিল, 2 বছর আগে রামের বয়স কত ছিল, 2 বছর আগে বলেছি, তাই 10 বিয়োগ 2 করবে, তাহলে আসবে কত, 8 বছর। আমি যদি বলি শ্যামের বয়স এখন 12 বছর, 3 বছর আগে ওর বয়স কত ছিল, 12 বিয়োগ 3 করবে, তাহলে 9 আসবে। আগে বললে বিয়োগ, পরে বললে যোগ। তা 7 বছর আগে রামের বয়স কত ছিল, এখন যা বয়স তার থেকে 7 বিয়োগ হবে, তাহলে কত হলো, y বিয়োগ 7, তাহলে এখন যা বয়স তার থেকে 7 বিয়োগ হবে। ক্লিয়ার। তাহলে 18 দাগেরটাও বোঝা গেছে যে রামের এখন বয়স y বছর হলে 7 বছর আগে রামের বয়স কত ছিল, তাহলে লিখবো রামের এখন বয়স হচ্ছে y বছর, 7 বছর আগে রামের বয়স ছিল y - 7, তারপরে কি লিখবো, বছর। 19-এর অঙ্কটা কি বলেছে, একটি ত্রিভুজের দুটি কোণ 40 ডিগ্রি ও 35 ডিগ্রি হলে অপর কোণটির মান কত। তাহলে এটা কি করব, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, এটা আগে লিখব। একটি ত্রিভুজের 3টি
কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ কি, তার কটা বাহু? 3টে বাহু। তাহলে কতগুলো কোণ? 1 2 3টে। এই 3টে কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি হয়। বলে দিয়েছে 40 ডিগ্রি, দুটো কোণের মান বলে দিয়েছে। ধরো এটা 40 ডিগ্রি বলে দিয়েছে, এটা 35 ডিগ্রি বলে দিয়েছে। ধরো এই কোণটার মান জিজ্ঞাসা করেছে, তাহলে এটা 40, এটা 35, টোটালটা 180 ডিগ্রি। তাহলে এটা কত? 180 ডিগ্রি থেকে এটা যোগ এটা করবো আগে। 180 ডিগ্রি রয়েছে, থাক, টোটালটা তো 180 ডিগ্রি, তাই তো? টোটালটা তো 180 ডিগ্রি, রাইট? তার থেকে এই 40 আর 35 আগে যোগ করব, তারপরে বিয়োগ করে দেবো। অর্থাৎ 40 ডিগ্রি যোগ 35 ডিগ্রি বিয়োগ করলেই চলে আসবে 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ করো। 40 ডিগ্রি আর 35 ডিগ্রি, 40 আর 35 যোগ করলে হচ্ছে কত? 75 ডিগ্রি। 75 থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 105 ডিগ্রি। অ্যান্সার কত হবে? 105 ডিগ্রি। এইবার তাহলে আমি এটা বোঝানোর জন্য বললাম, এখানে কি লিখবো? যে অপর কোণটির মান কি করব? 180 ডিগ্রি বিয়োগ এই যে 40 ডিগ্রি আছে এটাকে লিখব, যোগ 35 ডিগ্রি আছে, এই দুটো তো বলে দিয়েছে। তাহলে টোটালটা থেকে যেই দুটো বলে দিয়েছে সেই দুটোকে আগে যোগ করব, তারপরে যেটা টোটাল সেটা থেকে বিয়োগ করে দেবো। প্রথমে যেই দুটো বলে দিয়েছে সেই দুটোকে আগে যোগ করো। টোটাল কত ডিগ্রি? 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রি থেকে এটাকে বিয়োগ করব। তাহলে কি করব? 180 ডিগ্রি লেখো, বিয়োগ 40 আর 35 করলে কি হয়? সবসময় জানবে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে কত হচ্ছে? 75 ডিগ্রি। 180 থেকে 75 চলে গেলে হয় কত? 105 ডিগ্রি। উত্তর বলে জাস্ট এইটুকু লিখবে, উত্তর বলে পুরোটাই লিখবে, এখান থেকে শুরু করে এই অবধি করবে, ঠিক আছে? তাহলে একটি ত্রিভুজের দুটি কোণ যদি 40 ডিগ্রি 35 ডিগ্রি, 40 ডিগ্রি ও 35 ডিগ্রি হয়, তাহলে অপর কোণটির মান 105 ডিগ্রি। যে কোনো অঙ্ক দিতে পারে না? এখানে 40 ডিগ্রির বদলে একটা বলে দিল যে একটা কোণের মান হচ্ছে 50 ডিগ্রি আর একটা কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলো তো অপর আর একটা কোণের মান কত? তুমি সিম্পল কি করবে? যেই দুটো দিয়ে দেবে সেগুলোকে আগে যোগ করবে। 50 আর 45 যোগ করলে কত হবে? 95 ডিগ্রি। 180 থেকে এবার এই 95 ডিগ্রিটাকে বিয়োগ করে দেবে। তাহলে কত হবে বলো তো? 95, তার সাথে 5 অ্যাড করো, 100, আর ওদিকে 80, 85 হবে, ঠিক আছে? উত্তর বেরিয়ে যাবে অপর একটি কোণের মান 85 ডিগ্রি। একটা অঙ্ক বললাম, আগের উত্তরটা কমপ্লিট। এবার দেখো 20 দাগের অঙ্কটা কি বলেছে? 25 টাকার 20 দাগের অঙ্কটা কি বলেছে? 25 টাকার 1/5 অংশ কত? 25 টাকা আগে লিখবে। এখানে কি বলেছে? টাকার র আছে, র মানে গুণ, 1/5, ঠিক আছে? এত অংশ সমান কত টাকা? ধরো টাকাতে নিয়ে যেতে বলেছে, তাহলে এই যে করলে এটার পরে টাকা লিখে দাও, ঠিক আছে? দেখো 25-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা ওপরে এটা নিচে, এটা ওপরে এটা নিচে, তাহলে এটা ওপরে এটা নিচে। তাহলে কি বললাম? ওপর আর নিচে থাকলে কি হয়ে যায়? সেটা কাটাকাটি হয়। তা 5 দিয়ে কাটো, 5 1 5, 5 দিয়ে কাটো, 5 5 25, নিচে 1 আছে, ভ্যালু নেই, তাহলে ওপরের 5 এখানে গুণ 1, 5 1 5, কত টাকা হলো উত্তর? 5 টাকা, ঠিক আছে? তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক করবে। আমরা আজকে 20টা শর্ট কোশ্চেন করলাম। আজকের ফার্স্ট ভিডিওতে ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ সাজেশনের যে 1 নম্বরের কোশ্চেনগুলো ছিল তার ফার্স্ট ভিডিও আজকে করলাম এবং 20টা কোশ্চেন সলভ করলাম। এই 20টা কোশ্চেন শিখে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে, এবং এরপরেও যদি শর্ট কোশ্চেনের আরও ভিডিও পেতে চাও বা সাজেশন পেতে চাও তাহলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটির শেষে একটা লাইক দেবে, ঠিক আছে?